আমার স্ত্রী দেখল যে আমাদের প্রতিবেশীরা তাড়াহুড়ো করে তাদের মালপত্র প্যাক করছে। আমরা তাদের সাহায্য করতে গেলাম, কিন্তু আমাদের দেখা মাত্রই তারা দৌড়ে পালালো। যখন আমরা রাস্তায় বের হলাম, দেখলাম সবাই প্রাণ বাঁচাতে ছুটছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে নিরাপদ থাকার জন্য আমি আগে নিজের পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। অর্ধেক পথে সেই প্রতিবেশীরাই, যারা এইমাত্র পালিয়েছিল, হঠাৎ প্রচণ্ড গতিতে ফিরে এলো। বিষয়টা আরও অদ্ভুত হয়ে উঠছিল এবং আমাদের অস্বস্তি বাড়তে থাকে। ট্রাফিকের কারণে আমাদের থামতে হয়। ঠিক তখনই আমি দেখলাম শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি সেনাবাহিনী ব্লক করে দিয়েছে। হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করা হচ্ছিল এবং বারবার ঘোষণা করা হচ্ছিল যেন সবাই ঘরে ফিরে যায়। কিছু বাসিন্দা ততক্ষণে ঘরে ফিরে গেছে। আমরা আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। আমাদের মনে হয় এটি হয়তো কোনো ভাইরাস লকডাউন। ঠিক তখনই আমাদের গাড়ির হুডের ওপর একটি পাথর এসে পড়ে। আমি ওপরে তাকাতেই পাহাড়ির চূড়া থেকে ধুলো উঠতে দেখলাম। এক বিকট গর্জনের সাথে দুটি ফাইটার জেট আমাদের শহরের দিকে উড়ে এলো। আমি কিছু বুঝে ওঠার আগেই জেটগুলো বোমা বর্ষণ শুরু করে। আমি স্তব্ধ হয়ে গেলাম। যদি আমরা আদেশ মেনে ঘরে ফিরে যেতাম, তবে আমাদেরও একই দশা হতো। কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়ায় পুরো শহরকে গিলে নিল। কেউ জীবিত থাকলো না। সবচেয়ে ভয়ের বিষয় হলো, হামলা শেষ করে ফাইটার জেটগুলো আমাদের দিকে ঘুরে এলো। আমি বুঝতে পারলাম সেনাবাহিনী আমাদের সবাইকে শেষ করে দিতে চায়। ভাবার সময় ছিল না। সবাই এদিক সেদিক দৌড়াতে শুরু করে। আমার স্ত্রী পাহাড়ের উপর একটি ওয়াটার টাওয়ার দেখতে পায় এবং আমাদের সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ঠিক যখন জেটগুলো দ্বিতীয়বার হামলা করতে এলো, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটি আগুনের গোলায় পরিণত হয়। বিস্ফোরণের শব্দে আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সেনাবাহিনী কোনো দয়া দেখালো না। আমরা দৌড়ে পাহাড়ের ওপর একটি স্কুলে পৌঁছাই, যেখানে একটি পরিত্যক্ত বেসমেন্ট ছিল। আমি জানতাম না এটি আমাদের বিস্ফোরণ থেকে বাঁচাতে পারবে কিনা, কিন্তু আমাদের কাছে এটিই ছিল একমাত্র বিকল্প। জেটগুলো আরও কাছে চলে আসছিল। আমি তালা ভেঙে নিজের পরিবার নিয়ে ভেতরে ঢুকে পড়ি। দরজা বন্ধ করতেই আমাদের মাথার ওপর বিস্ফোরণের গর্জন প্রতিধ্বনিত হতে লাগে। বাইরে কি হচ্ছিল আমার কোনো ধারণা ছিল না। ভাগ্যক্রমে সেই বেসমেন্টে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ খাবার ছিল, যা অনেক দিন চলে যাবে। আমরা প্রবেশপথ চেইন দিয়ে লক করে দিই এবং বাইরের দুনিয়ার সব আশা ছেড়ে দিই। মাটির নিচের জীবন ছিল অত্যন্ত কঠোর। প্রতিদিন আমরা সেই স্বাদহীন টিনজাত খাবার খেতাম এবং কুয়ো থেকে তোলা নোংরা জল পান করতাম। কিছুদিন পর আমার মেয়ে ভেঙে পড়ে। সে জানতে চায় আমাদের আর কতদিন এখানে থাকতে হবে। আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি শুধু বললাম, ভাইরাস শেষ হয়ে গেলেই আমরা আবার বাইরে যাব। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমাদের সেখানে 1000 দিনেরও বেশি থাকতে হবে। আমার স্ত্রী একটি যন্ত্র তৈরি করে দিয়েছিল, যা দিয়ে আমার মেয়ে ভেন্টের মাধ্যমে বাইরে নজর রাখত। প্রতিবার দেখার সময় সে শুধু ধ্বংসলীলা, পুড়ে যাওয়া ঘরবাড়ি আর পাতাশূন্য গাছই দেখতে পেত। জীবনের কোনো চিহ্ন ছিল না। কিন্তু সে হার মানতে রাজি ছিল না। একদিন যখন আমরা ঘুমাচ্ছিলাম, সে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, চেইন ধরে সজোরে টান দেয় এবং হ্যাচ খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করতে লাগে। আমরা জানতাম না যে সেই রাতে তার করা শব্দ আমাদের এক গম্ভীর বিপদে ফেলে দেবে।